আপনি নিশ্চয়ই জামাতের বক্তব্যটি আজকে দেখেছেন, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে রেজন আপার ইন্টারভিউ যেটা শুনলাম, ওখানে কিন্তু আসলে উনি নির্বাচনকে নিয়ে কিছু বলেন নাই। প্রশ্নটা ছিল মাজার ভাঙার চেষ্টা যারা করেছে, বাউলদের উপরে যারা অ্যাটাক করেছে, এইরকম মানে ধর্মীয় উগ্রপন্থাকে রেফার করে। ধর্মীয় উগ্রপন্থা তো বাংলাদেশে আছে, এটা কেউ তো অস্বীকার করতে পারবেন, ফ্যাক্ট। সব সমাজে আছে, সব সমাজে একটা উগ্রপন্থার জায়গা আছে। দের আর ব্ল্যাক শিপস ইন এভরি কমিউনিটি। তো সেই জায়গাতে উগ্রপন্থার সাথে যারা জড়িত তারা কিন্তু নট নেসেসারিলি রাজনীতি করেন, তারা কিন্তু ইসলামিক দল করেন অথবা ধর্মীয় রাজনৈতিক দলের সাথে জড়িত, তেমনটা কিন্তু খুব বেশি প্রমাণিত হয়নি। এগুলো খুবই ইন্ডিভিজুয়াল সেপারেটিস্ট ফোর্স। তো সেই জায়গাতে আমার কাছে পুরোপুরি পরিষ্কার না যে উনি আসলে নির্বাচনকে মিন করেছেন কিনা। তারপরে ওনার একটা ছোট এক প্যারাগ্রাফ একটা বক্তব্য দেখলাম যে উনিও বলেছেন যে আমি আসলে নির্বাচনকে মিন করে এই কথাটা বলি নাই। তার বক্তব্য ছিল যে এই ধরনের নারী বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক লোকরা যেন কোনো সমাজে মূলধারা হতে না পারে, এবং আমাদের সময় আমরা যখন সরকার চালিয়েছি আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য যেন মূলধারায় না আসে। সেটাকে আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত নেওয়া যাবে কিনা পুশ করে আমি আসলে শিওর না। এটা এতদূর পর্যন্ত নেওয়াটা মনে হয় ন্যায্য হবে না আর কি। ইলেকশন অ্যাট সাম পয়েন্ট কিছু মাত্রায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি বোধ করি 111-এর মতো 2008-এর মতো এইবারও বিএনপি ক্ষমতায় আসতো, 160-70 সিটের ভিতরে বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু 50-60টা সিটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেইটা একজন উপদেষ্টা মিলে অথবা রেজওয়ানা আপার মতো একজন মিলে এটা কাজটা করবেন অথবা করতে পেরেছেন, এইটার জন্য আসলে খুব সলিড এভিডেন্স লাগবে আর কি। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক প্রসেস সম্পর্কে আমরা জানি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়, এটার জন্য প্রশাসন বেশি ইনভলভ থাকে আর কি। আমাদের বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো এগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেখানে একদম এক্স্যাক্টলি একজন উপদেষ্টাকে এ ব্যাপারে দায় দেওয়ার ব্যাপারে আমি আর সতর্ক থাকবো, কারণ ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে তো এটা সবার স্টেক, এটা আমাদেরও সরকার ছিল, সব দলের সরকার ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রেজওয়ানা আপার উচিত উনি বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে দেওয়া, উনি আসলে কি বলেছেন, কি মিন করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে এত সলিড এভিডেন্স নিয়ে আমাদের কথা বলা দরকার। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে কথা বলেছেন, তাকেও জিজ্ঞাসাবাদের কথা বলেছেন এবং তার অপসারণ দাবি করেছেন। দেখেন, খলিল ভাই আমাদের খুব পূর্ব পরিচিত অনেক বছর থেকে। তা এখন খলিল ভাইকে আমি যতটুকু চিনি যে উনি খুব প্রফেশনাল মানুষ, দক্ষ মানুষ, অনেক যোগ্য মানুষ, এবং ওনার রেজিগনেশন তো মোটামুটি সবাই চেয়েছে, বিএনপিও চেয়েছে একসময়। উনি দ্বৈত নাগরিক কিনা, বাংলাদেশের সুশীল সমাজরা তো বেশ গরম করে ফেলছিল যে ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা ঠিক হয়েছে কিনা। ইভেন ইন্ডিয়া পর্যন্ত কনসার্ন হয়ে গেছে যে উনি মিলিটারি অফিসার না, দ্বৈত নাগরিক, এরকম একজন মানুষকে আর্মড ফোর্সেসরা তার কাছে রিপোর্টিং বস এটা মেনে নেবে কিনা। এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপে তাকে নিয়ে একটু রিজার্ভেশন ছিল, সেটা আমরা তখন দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনার পারফরমেন্স যদি জাজ করি গত অ্যাপয়েন্টমেন্টের পর থেকে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে, উনি কিন্তু খুব বেশি ফাউল করেছেন এমনটা কোথাও আমি দেখি নাই। বরং রোহিঙ্গা ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করা, তাকে লন্ডন কনস্পিরেসির জনক বলা হচ্ছে কেন, বা গাদ্দার, এই শব্দগুলো কেন? সেটা আপনি বলতে পারেন যে উনি অতিমাত্রায় এটা শুধু তো দেখেন, এই কাজটা তো প্রধান উপদেষ্টা ছাড়ার মানে অনুমোদন ছাড়া এই কাজটা হইতে পারে না। এবং শুধু তাই না, প্রধান উপদেষ্টা অবশ্যই নিজস্ব আরও কোনো উপদেষ্টাকে বলেছেন এরকম একটা মিটিং অ্যারেঞ্জ করার ব্যাপারে, যাওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা তোলার সুযোগ যেমন আছে, আবার ডক্টর খলিলকে এককভাবে এই দায়ও দেওয়া যাবে না। এটা করে থাকলে প্রধান উপদেষ্টা সহ কয়েকজনে মিলিয়ে এটা করেছেন। করায় লাভ ক্ষতি কী হয়েছে? লাভ ক্ষতি যেটা হয়েছে, বিএনপির সাথে সরকারের টেনশন চলছিল, টেনশনটা কমে গেছে। ক্ষতি যেটা হয়েছে যে সরকার প্রচ্ছন্নভাবে একটা দলের প্রতি হেলে গেছে, এরকম একটা মেসেজ আসছে। এবং দেশে আসার পরেও যে পরিমাণ তাকে প্রোটোকল দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য নাগরিকের প্রোটোকল একটা, কিন্তু যে লেভেলের এসএফ লেভেলের প্রোটোকল দেওয়া হয়েছে, এতে পুরো প্রশাসন কিন্তু বায়াসড হয়ে গেছে। এবং যার ফলাফল আমরা নির্বাচনে দেখেছি। প্রশাসনকে দিয়ে আমরা কোনো কাজ, নিরপেক্ষতার কাজ করাইতে পারি নাই। প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নাই, কারণ প্রশাসন ধরে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে মেসেজ দিয়েছে যে এইরকম একটা সরকার আসবে, অথবা ওইদিকে ঢেলে যাও, ওইদিকে মানে রুজু হয়ে যাও, বায়াসড হয়ে যাও। তো সেই যে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা হয় নাই তাদেরকে কিন্তু আপনার পত্র ইতিমধ্যে খেয়ে ফেলে ডাম্পিং পোস্ট দিয়ে দেওয়া হয়েছে।
তাই ডক্টর খলিলের ব্যাপারে মনে হচ্ছে, এবং উনি কিন্তু ইন্টারভিউতে ফরেন পলিসির ব্যাপারে পরিষ্কার করে বলেছেন যে উনি শহীদ জিয়ার রাজনীতিতে ফেরত যাবেন, দিল্লির আধিপত্যবাদ বা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট, সভরেন্টি, এই কোশ্চেনগুলো প্রাইম জায়গাতে আসবে। তো সেখানে ওনার পারফরমেন্সকে এখনও প্রশ্নবিদ্ধ করার মতো জায়গাতে আমি দেখি নাই। ইরান ইস্যুতে ওনার বক্তব্যটা খুবই লাইট হয়েছে, উনি আমেরিকা ইসরায়েলের নাম উচ্চারণ করেন নাই। এটার একটা কারণ হতে পারে যে বাংলাদেশ এখন জেনারেল অ্যাসেম্বলির সমত চেয়ারম্যান হওয়ার জন্য কন্টেস্ট্যান্ট, তো সেখানে তো এই ভোট লাগবে অনেকের, এবং গুরুত্বপূর্ণ সুপার পাওয়ার হিসাবে আমেরিকা যদি তার অনবোর্ড না থাকে তাহলে এই ভোটে হয়তো বাংলাদেশ জিতবে না, এমন একটা বিষয় হয়তো মাথায় কাজ করে থাকতে পারে। বাট মোটা দাগে আমাকে দেখতে হবে যে উনি পররাষ্ট্রমন্ত্রী আকারে ওনার পারফরমেন্স কি, ওইটা কি আমরা সমালোচনা করব, পক্ষে বিপক্ষে, দেশের স্বার্থ সাপেক্ষে। জি।